তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনায়ে জিনু পর্ব ৪৪। টয়ের আগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে আসে, বিছানায় গিয়ে ধপ করে বসে পড়ে, রাগের চোটে খামচে ধরে বিছানার চাদর। ডালিয়া বেগম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভাব নিয়ে লিপস্টিক লাগাচ্ছিল। এমন সময় টয়াকে রেগে মেগে রুমে আসতে দেখে অবাক হয়। তিনি ভ্রু কুঁচকে তাকে লিপস্টিক দেওয়া বাদ দিয়ে টয়ার কাছে গিয়ে তার পাশে বসে বলে ওঠে, কি হয়েছে বেবি, এভাবে রেগে আছো কেন? ডালিয়া বেগমের কথা শুনে টয়ের আগে গিজগিজ করে বলে ওঠে, ওই তারা আমাকে সবার সামনে অপমান করেছে মম। টয়ার কথায় ডালিয়া বেগম অবাক হয়ে কঠিন কণ্ঠে শুধায়, ওই তারা তোমায় অপমান করেছে মানে কি? কি নিয়ে অপমান করেছে ওই মেয়ে তোমায়? ডালিয়া বেগমের কথা শুনে টয়া সবটা বলে ডালিয়া বেগমকে। তা শুনে রাগে ফুঁসে ওঠে ডালিয়া বেগম। রাগে কটমট করতে করতে বলে ওঠে, কি ওর এত বড় সাহস, ও তোমায় এসব বলেছে? ডালিয়া বেগমের কথা এবার টয়া কান্নার ভাব করে বলে ওঠে, এবার কি হবে মম, তুর্য কি আমার হাতছাড়া হয়ে যাবে? টয়ার কথা শুনে ডালিয়া বেগম বসা থেকে উঠে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এত সহজে এবার হাল ছাড়বো না। ওর মাও আমার জীবনটা শেষ করে দিয়েছে, এখন মেয়েটাকে লেলিয়ে দিয়েছে তুর্যের পেছনে। এরা মা মেয়ে মিলে উঠে পড়ে লেগেছে দেখি আমার পেছনে। প্রথমে আমার, এখন আবার আমার মেয়ের পেছনে। ভেবেছিলাম এই বিশাল সম্পত্তির মালিক হব, টাকার উপর শুয়ে বসে কাটাবো, তার জন্য টার্গেট করেছিলাম এবারের বউ হওয়ার। আর আমার টার্গেটের মূল সোনার ডিম পাড়া হাঁস ছিল ইমরান খান, কিন্তু সেই আশায় জল ঢেলে দেয় ওই বুড়োটা। হুট করে কাউকে কিছু না জানিয়ে বিয়ে দিয়ে দেয় ওই পিয়ন্তির সাথে। প্ল্যান ভেস্তে যায় আমার, তারপরও হাল ছাড়িনি। এরপর টার্গেট করেছিলাম তৌহিদকে, কিন্তু ওই তৌহিদ এতটাই পুরনো প্রেমিকাকে নিয়ে সিরিয়াস ছিল যে সেটাও আর হয়ে ওঠেনি। হাজার চেষ্টা করেও পারিনি এই বাড়ির বউ হতে, পারিনি বিশাল সম্পত্তির মালিক হতে। তবে এবার আর তা হতে দেব না। আমি আমার জীবনটাকে নষ্ট করেছি, কিন্তু তোর জীবনটা আমি নষ্ট করব না। তোকে তো এবার আমি তুর্যের বউ করেই ছাড়বো, যা কিছু হয়ে যাক না কেন তুর্য তোরই হবে। বলেই শয়তানি হাসি হাসে ডালিয়া বেগম। তা দেখে টয়া অবাক করা কণ্ঠে বলে ওঠে, সবই তো বুঝলাম মম, কিন্তু কিভাবে কি করবে? তুর্যকে দেখে যা মনে হলো তার আর তুর্যের মাঝে কিছু চলছে। এত সহজ হবে কি তুর্যকে ফাঁদে ফেলতে? টয়ার কথা শুনে ডালিয়া বেগম বাঁকা হেসে বলে ওঠে, হবে হবে, সব হবে। তোমার এই সুন্দর ফিগার আছে কি করতে শুনি? সেটাকে কাজে লাগাও। পুরুষ মানুষ হচ্ছে নারীর পাগল, একবার পুরুষের নজরে নারীর দেহ পড়লে তখন আর এসব ভালোবাসাটা থাকে না, বুঝলে? আর তাছাড়া ওই তারা কি এমন আছে যা একটু রূপী? আর তো কিছুই নেই, ওই তো চুনোপুটির মতো শরীর। তুর্যকে আকর্ষণ করতে তার শরীরে কিছুই হবে না, বুঝলে? তাই সেটাকেই কাজে লাগাও। মনে রেখো, যদি এই বিশাল সম্পত্তির মালকিন হতে চাও তাহলে তুর্যকে তোমার কিন্তু বিয়ে করতে হবে, মানে হবেই, সেটা যেভাবেই হোক। বলেই টয়ার পানে তাকায় ডালিয়া বেগম। টয়া ডালিয়া বেগমের কথা শুনে শয়তানি হাসি হেসে বলে ওঠে, চিন্তা করো না মম, এবার দেখবে ওই তুর্যকে কি করে আমার ফাঁদে ফেলি। বলেই টয়া হাসে, সাথে ডালিয়া বেগম। সকাল 10টা, আরও এক নতুন দিনের শুরু। তারা ঘুম থেকে উঠেছে, হাতে গোনা কিছু সময় হলো। কাল যে সে এসেছে ঘরে আর বের হয়নি, অনেকে ডেকেছে তাকে লাভ হয়নি। তাতে তুর্য আর তারাকে ডাকতে আসেনি, কাজের ব্যস্ততায় সময় হয়ে ওঠেনি। তার হাতে বেশ কাজ, এমনকি খাওয়ার সময়টাও সে কাল থেকে পায়নি। সারা রাত এদিক সেদিক দৌড়াদৌড়ি করেছে। তাৎপর্য, বিয়েটা তো আর ছোটোখাটো বিয়ে নয়, বিশাল বড় করে আয়োজনটা হবে, যার কারণে তাদের ছুটতেও বেশ হচ্ছে। হলুদের ডেকোরেশন প্রায় কমপ্লিট, এখন শুধু বাড়ির কিছু টুকটাক ডেকোরেশন করলেই শেষ হয়ে যাবে। দুপুর 12টা বেজে 40 মিনিট, তুর্য কেবল বাসায় এসেছে। পুরো শরীর তার ভিজে একাকার, শরীরে সাদা শার্টখানা লেপ্টে আছে শরীরে। ড্রয়িং রুমে ডালিয়া বেগম ও শারমিন বেগমরা বসেছিল। তুর্য সেদিক পানে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। তুর্যকে আসতে দেখে ডালিয়া বেগম উঠে খুশিতে গদগদ হয়ে তাকে ডাকতে নিলে তার আগে তুর্য তাকে ইগনোর করে ধূপধাপ পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। সেটা দেখে বেশ অপমানিত বোধ করে ডালিয়া বেগম। রাগে তার মাথা ফেটে যাচ্ছে তুর্যের ইগনোরে। তিনি আশেপাশে একবার তাকায়, সকলে তার পানে তাকিয়ে আছে। ডালিয়া বেগম রাগে হিসিয়ে বসে পড়ে। আগের মতো রাগে মনে মনে বলে ওঠে, এখন হাত পা বাঁধা, তাই এর অপমানের বদলা নিতে পারছি না। একবার খালি টয়াকে তোর গলায় ঝুলিয়ে দিই, তারপর দেখিস কি হাল করি তোর। বলে ডালিয়া বেগম রাগে কটমট করতে থাকে। তুর্য সিঁড়ি বেয়ে উঠতেই সামনের দিকটায় তাকায়। তারা রুমে দরজা বন্ধ, হয়তো ঘুমাচ্ছে ভেবে আর সেদিকে পা না বাড়িয়ে বাড়িতে সোজা নিজের রুমের দিকে যেতে নিলে হুট করে কারো সঙ্গে ধাক্কা খায়। হঠাৎ এমন হয়, রেগে যায় তুর্য, কর্কশ কণ্ঠে বলে ওঠে, হোয়াট ননসেন্স। বলেই যে তাকায় সামনের দিকে, তখনই দেখতে পায় টয়া দাঁড়িয়ে আছে তার সামনে, খোলামেলা পোশাক পরে। তা দেখে চোখ সরিয়ে নেয়। তুর্যর আগে তার শরীর হিড়হিড় করে ওঠে। টয়া ন্যাকা সুরে তুর্যের কাছে এগিয়ে আসতে আসতে বলে ওঠে,
তোমার লাগেনি তো তুর্য? তোমার কোথাও কি লেগেছে দেখি? বলেই হাত বাড়িয়ে তুর্যের বাহুতে হাত রেখে দেখতে থাকে। তুর্যের রাগে চোয়াল শক্ত হয়ে আসে, দাউ দাউ করে জ্বলে ওঠে, যেন পুরো শরীর এক ঝটকায় হাত ঝাড়া মেরে ফেলে দেয় টয়ার। টয়া কিছুটা পিছিয়ে যায়। তুর্য কটমট করে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ টাচ মাই বডি? হু গেভ ইউ দ্য রাইট টু লে এ হ্যান্ড অন মি? তুর্যের কথায় অবাক হয় টয়া। সে টাচ করায় কি এমন হয়ে গেল যেন এভাবে চিল্লিয়ে উঠতে হবে? কই, কাল তো তারাকে সে নিজেই স্পর্শ করেছে, তাহলে সে ছুলে কি এমন হয়ে গেছে? ভাবতে টয়া কিছুটা রেগে কঠিন কণ্ঠে বলে ওঠে, আমি স্পর্শ করায় কি এমন হয়েছে? কাল তো তারা তোমার সাথে পুরো শরীরের সাথে শরীর চিপকে ছিল, আর তুমিও তো ওকে স্পর্শ করেছো। কই, তখন তো তাকে কিছু বললে না, তাহলে আমায় কেন বলছো? সূর্যের রাগ দেখে কে? রাগে তার মাথার দুপাশের রগ ফুলে ওঠে, চোখ তো রীতিমতো লাল হয়ে গেছে। এই মেয়ে কার সাথে কার তুলনা করছে? কোথায় তার বাবুই আর কোথায় সে? তুর্যর আগে গিজগিজ করে বলে ওঠে, হীরের সাথে তোর মতো কয়লার তফাৎ খুঁজতে যাস না। কোথায় আমার তারা আর কোথায় তুই? তাজরিন খান তারার পুরোপুরি অধিকার আছে মেহেরাজ খান তুর্যকে স্পর্শ করার, যেটা এই পুরো তল্লাটে আর কোনো নারীর সেই অধিকার নেই। আর তোর মতো ডাস্টবিনকে তো বাদই দিলাম। তাই ভবিষ্যতে আর কোনোদিন নিজেকে আমার তারার সাথে তুলনা করতে কোটিবার ভাববি যে তোর আর আমার তারার মাঝে কি তফাৎ। আর কোনোদিন মেহেরাজ খান তুর্যকে যদি স্পর্শ করতে আসিস, তাহলে মনে রাখিস সেই হাত আর হাতের জায়গায় থাকবে না, বলে রাখলাম। সূর্যের কথায় রাগে ফুঁসতে থাকে টয়া। সূর্য চলে যেতে নিলে ফের থেমে তার দিকে তাকিয়ে বাজখাই গলায় বলে ওঠে, কাল তারা তোকে এত অপমান করার পরও তুই এসব পরে ঘুরিস কোন মুখে নিয়ে? তোর কি মিনিমাম লজ্জা শরমও নেই নাকি, যে এসব পরে পরে ঘুরে বেড়াচ্ছিস তারাকুঞ্জে? তারাকুঞ্জ তোদের মতো এসব বাজারের মেয়ের জন্য নয়, তাই এখানে এসব বাজারের মেয়েদের মতো পোশাক চলবে না। সূর্য তাকে বাজারের মেয়ে বলাই টয়ের আগে চিৎকার করে বলে ওঠে, সূর্য! তা শুনে তুর্য হুঙ্কার দিয়ে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ কল মি বাই মাই নেম? হু গেভ ইউ দ্যাট রাইট? আমি তোর সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করা ভাতার নই যে তুই আমার নাম ধরে ডাকবি। জিভ টেনে ছিঁড়ে ফেলবো একেবারে। এরপর থেকে ভাইয়া ছাড়া আমার নাম ধরে ডেকেছিস তো, আর একদিন নাম ধরে ডাকলে খুন করে ফেলবো তোকে, মনে রাখিস। এই ড্রেস এখনই গিয়ে চেঞ্জ করবি, আর না হলে তারাকুঞ্জ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। বলে সে ধূপধাপ পা ফেলে সেখান থেকে চলে যায়। টয় পেছনে ফিরে তুর্যের যাওয়ার পানে তাকিয়ে রাগে পা দিয়ে ফ্লোরে লাথি মেরে রাগে গিজগিজ করে বলে ওঠে, ভাইয়া মাই ফুট! বলেই রাগে ফুঁসতে থাকে টয়া। দুপুর 2টা। তুর্য একেবারে গোসল করে ফ্রেশ হয়ে তারপর বের হয় নিজের রুম থেকে। বের হয়ে আগে তারার রুমের দিকে তাকায়, এখনও সেই দরজা বন্ধ। তার অবাক হয় তুর্য, ভ্রুকুচকে তাকায় দরজার পানে। এত সময় ধরে মেয়েটা ঘুমাচ্ছে নাকি ঘরে বসে কোনটা ভেবে পায় না। তুর্য কিছু সময় থম মেরে দাঁড়িয়ে থাকে, তারার রুমের দিকে ফের কি ভেবে হাঁটা দেয় নিচে যাওয়ার জন্য। পিয়ন্তি বেগম নিচে বসে বসে শাহনাজ বেগমের সাথে গল্প করছিলেন। এমন সময় কোথা থেকে টনি এসে তাকে বলে ওঠে, আন্টি তারা কই, এখনো নিচে কেন নামছে না? টনির কথা শুনে পিয়ন্তি বেগমের মেয়ের কথা মনে পড়তে রাগ হয়, বেশ বিরক্ত হয় তিনি। রাগে গিজগিজ করে বলে ওঠে, কোথায় আবার? নিজের ঘরে খিল দিয়ে বসে আছে। কাল দুপুর থেকে সেই মেয়ে না খাওয়া এখন অবধি নামার নাম নেই ওই মেয়ের। কতবার ডাকলাম, কোনো দাম দেয় নাকি আমাকে? শরীর খারাপ হলেই তো ওর বাবা আমাকে হাজারটা কথা শোনাবে। ওই মেয়ে তো সেটাই চায়, যা ইচ্ছে করুক গিয়ে, আমার তাতে যায় আসে না। টনি থতমত খেয়ে যায়, ভুল সময় ভুল মানুষকে জিজ্ঞেস করে ফেলেছে। পিয়ন্তি বেগম যে রেগে গেছেন তারার উপর, সেটা সে বেশ ভালোই বুঝতে পারছে। তাই সে আর কথা বাড়ায় না, তড়িঘড়ি করে এখান থেকে কেটে পড়ে। সূর্য নিচেই নামছিল, এমন সময় পিয়ন্তি বেগমের কথা শুনে সে থেমে যায়। তার বাবুই কাল দুপুর থেকে কিছু না খেয়ে ঘরে বসে আছে, কিন্তু কেন ভেবে পায় না। সূর্য কাজের চাপ এতই যে কদিন ধরে তার আর খাবারের দিকে একদম তার নজর দেওয়া হয় না। সে তো নিজেরই খাওয়ার সময়টুকু পায় না, সারাদিন তাকে এদিক সেদিক দৌড়াতে হয়। সূর্যের রাগ হয় ভীষণ রকমের। রাগে দাঁত চেপে ধরে বলে ওঠে, এই একটা মেয়ে আমাকে পুরো জ্বালিয়ে মারবে, একটু পরিমাণে শান্তিও দেয় না আমাকে। এই মেয়ে কাল থেকে না খেয়ে বসে আছে, কত বড় বেয়াদব। এই মেয়ে যেই দুদিন একটু কাজে ব্যস্ত ছিলাম, অমনি ওর নাটক শুরু হয়ে গেছে, না খেয়ে বসে আছে। আজকে তো এই মেয়েকে পুরো খবর আছে। বলেই দুর্জোর আগে ফুঁসতে ফুঁসতে আবার ফের উল্টো দিক ফিরে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে শুরু করে। তারা নিজের রুমে বসে কাঁদতে কাঁদতে তার বেহালা অবস্থা একেবারে। একটু পরপর নাক টানছে, চোখ ফুলে তার ডোল হয়ে গেছে, নাকের পানি চোখের পানি সব একসাথে হয়ে গেছে তার। কান্নার মূল কারণ হচ্ছে কাল থেকে একবারও তার রুমে না না আসা, এমনকি একটিবারও তাকে না ডাকা। বাড়ির সবাই তাকে ডাকলেও তুর্য তাকে একটিবারও ডাকতে আসেনি। সেই রাগে সে কাঁদছে। তার ওর একটু আগে তুর্য আসার সময় যে বের হতে নিয়েছিল, তখন সে দেখে টয়া তুর্যের বাহুতে হাত রেখেছে। ব্যাস, আর দেখেনি। সে তার আগেই রাগে ধপ করে দরজা বন্ধ করে দেয়। সেই রাগে তখন থেকে কেঁদেই যাচ্ছে। তার উপর তুর্য বাসায় এসেছে সেই কখন, এখনও তার রুমে আসেনি। দেখে সে আরও বেশি করে কাঁদতে থাকে।
তারা হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছে আরো কাঁদছে। এমন সময় তার দরজায় টোকা দিয়ে তুর্য বলে ওঠে, দরজা খোল। সঙ্গে সঙ্গে ফিরে তাকায় দরজার পানে তারা। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। এতক্ষণে তার আসার সময় হয়েছে ভেবেই সে রাগে উহু শব্দ করে মুখ ফিরিয়ে নিয়ে নিজে নিজে বলে ওঠে, এতক্ষণে আসার সময় হয়েছে? এতক্ষণ তো ওই টয়ালেংটি ডাইনেরটার কাছে ছিলি, এখন কেন তারার কথা মনে পড়ছে? হ্যাঁ, খুলবো না আমি দরজা, তোর মুখ আমি দেখবো না আর, শয়তান বেটা কোথাকারের। বলে সে নাক টানতে থাকে। এদিকে তারার কোনো উত্তর না পেয়ে তুর্য ভ্রু কুঁচকায়। এই মেয়ের হলোটা কি হঠাৎ ভেবে পায় না তুর্য। গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে, কিরে কানে শুনিস না যে আমি ডাকছি, দরজা খোল। এবারও সাড়া নেই তারার। তারা মুখ ভোতা করে বসে বসে নাক টানছে। তুর্য পরপর দু একবার ডাকে, কিন্তু তারার কোনো উত্তর না পেয়ে তুর্য এবার কিছু একটা ভেবে হাঁটা দেয় নিজের রুমের দিকে। এদিকে তুর্যের ডাকাডাকি বন্ধ হয়ে যাওয়ায় অবাক হয়ে পেছন ফিরে তাকায় তারা। কিছু সময় চুপ করে বোঝার চেষ্টা করে আদৌ তুর্য বাহিরে আছে কিনা। যখন তুর্যের আর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি, তখন তারা রাগে মুখ ফুলিয়ে কেঁদে অভিমানী সুরে বলে ওঠে, মাত্র দু একবার ডাক দিয়েই চলে গেল। আগে তো দরজা না খোলা অবধি ডাকতেই থাকতো, আর এখন দু একবার ডেকে চলে গেছে। বা কি পরিবর্তন হয়েছে একদিনেই ওই পেটনির পাল্লায় পড়ে। ওকে, আমিও বের হব না, আর না আমি কিছু খাবো। বলেই তারা নাক টানতে টানতে কান্না করে ওঠে। তুর্য সেকেন্ডের মাথায় আবার নিজের রুম থেকে ফিরে আসে একটা চাবি হাতে। তারার দরজার কাছে এসে চাবিটা মুখের সামনে ধরে বলে ওঠে, আমি আগে থেকেই তোর রুমের চাবি আমার কাছে রেখে দিয়েছিলাম, যাতে কখনো তোর রুমের দরজা লক থাকলে আমার এটা দিয়ে ঢুকতে অসুবিধা না হয়। যেমন আজ এটা আমার কাজে লেগে গেল। এই তুর্য বাঁকা হেসে চাবি দিয়ে দরজাটা খুলে ফেলে। নিঃশব্দে দরজা খুলতেই তুর্যের চোখ পড়ে সবার প্রথম তারার ওপর। উল্টো দিক ফিরে দু হাঁটুতে মুখ গুজে আছে দেখেই তার রাগ হয় প্রচণ্ড রকমের। এই মেয়ে এখানে বসে আছে, তাহলে দরজা কেন খুললো না? এত ডাকাডাকির পরে তুর্যের আগে হিস সে রুমের ভেতর ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। তারা এখনো টের পায়নি তুর্যের উপস্থিতি। সে তার মতো নাক টেনে টেনে কাঁদছে। তুর্য দরজা লাগিয়ে পেছন ফিরে আগে গিজগিজ করে বলে ওঠে, এখানে বসে আসিস অথচ ডাকার পর দরজা কেন খুলিসনি বেয়াদব? হুট করে তুর্যের গলার আওয়াজ শুনে তারা মুখ তুলে চমকে তাকায় তুর্যের দিকে। তুর্যকে দেখে পুরো ভূত দেখার মতো চমকে যায়। তুর্য তার রুমে ঢুকলো কি করে ভেবে পায় না সে। তো দরজা বন্ধ করে রেখেছিল, তাহলে কিভাবে ঢুকলো তুর্য ভাই? এদিকে তুর্য তারা চোখ মুখ এমন ফোলা দেখে আঁতকে ওঠে। পুরো নাক চোখ মুখ লাল হয়ে আছে। ফর্সা মুখখানা লাল বর্ণ ধারণ করেছে, তার উপর চোখে পানি। তারার মোচড় দিয়ে ওঠে তুর্যের বুক। বাবুই কাঁদছে সেটা যেন কিছুতেই মানতে পারল না সে। ব্যস্ত পায়ে ছুটে এসে তারার কাছে বসে তার দুগালে হাত রেখে কাতর কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে বাবুই, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তুর্যের কথা তারার কর্ণপাত হতেই তখনকার কথা মনে পড়ে যায়। রাগ হয় তার প্রচণ্ড রকমের। রাগে অভিমানে সে তুর্যের হাত ঝামটা মেরে দূরে সরিয়ে দেয়। অবাক হয় তুর্য। একবার তার হাত পানে তাকিয়ে ফের তাকায় তারার পানে। তারা মুখ ঝামটা মেরে বলে ওঠে, একদম ছোবেন না আমায়, একদম না। এখানে এসেছেন কেন? যান না যান, ওই আপনার টয়ালেংটি পেতনির কাছে যান। এখানে এসেছেন কেন? আলগা পিরিত দেখাতে এসেছেন? একদম এসব আলগা পিরিত দেখাতে আসবেন না আমায়। বলেই তারা সেখান থেকে উঠে সোজা ধূপধাপ পা ফেলে গিয়ে সোফায় বসে পড়ে। অবাক হয় তুর্য। এই মেয়ের মাথা খারাপ হয়ে গেছে নাকি? সে ভাবতে থাকে, এখানে আবার টয় এলো কোথা থেকে সে ভেবে পায় না। আর তার উপর এই মেয়ে এত রেগেই বা আছে কেন? তুর্য বসা থেকে উঠে গিয়ে তারার কাছে এগিয়ে যায়। তা দেখে তারা মুখ ভোতা করে বাম পাশে ফিরে বসে। তা দেখে তুর্য গিয়ে তার পাশে বসে পড়ে। তারার কাঁধে হাত দিয়ে তারার আগের ন্যায় ঝামটা মেরে ফেলে দেয়। বাজখাই গলায় বলে ওঠে, বললাম না ছোবেন না আমায়। তারার এমন কাণ্ডে তুর্য অসহায় কণ্ঠে বলে ওঠে, আরে বাবা কেন ছোবো না সেটা তো বল। এত রেগে কেন আছিস আমার উপর? তার উপর নাকি কাল দুপুর থেকে না খেয়ে আসিস, কি হয়েছে সেটা তো বল। তুর্যের কথা শুনে তারার আগে কিছুটা তেড়ে এসে বলে ওঠে, বললাম না একদম আমায় আলগা পিরিত দেখাবেন না। কাল দুপুর থেকে না খেয়ে আসি আর আপনি সেটা এখন বলতে এসেছেন? কোথায়, কাল তো একবারও এলেন না খাওয়াতে, আর এখন পিরিত দেখানো হচ্ছে? বাসায় এসেছেন তো অনেকক্ষণ হলো, আবার দেখলাম তো আমি ওই টয়া পেটনির সাথে লুতুপুতু করতে। তারা শেষ কথায় তুর্য অবাক হয়ে চোখ মুখ কুঁচকে বলে ওঠে, হোয়াট ইজ দিস লাভলি ডাভলি থিঙ্ক এগেইন। রেগে যায় তারা। এতক্ষণ টয়ের সাথে ঘাসাঘাসি করে এখন বলে কিনা এই লুতুপুতুটা আবার কি। তারা তুর্যের দিকে আঙুল তুলে তার দিকে ঝুঁকে আসে। তা দেখে তুর্য ভয়ে কিছুটা পিছিয়ে যায়। তারার আগে আঙুল তুলে গিজগিজ করে বলে ওঠে, আহা এমন ভাব নেওয়া হচ্ছে তাই না? উনি লুতুপুতু মানে জানে না, অথচ তখন টয়ের সাথে ঘেঁষাঘেঁষি শুরু করেছে। আমি তো দেখলাম ওই টয়ের সাথে সিনেমার মতো ধাক্কা খেতে, আবার ওই টয়ে আপনার শরীরে হাতও দিয়েছে। এত কিছু করে আবার আমার সামনে ঢং করা হচ্ছে। এতক্ষণে তুর্য বুঝতে পারে আসল কাহিনী। এই মেয়ের রাগটা কোথায়। কিন্তু তুর্য একটা জিনিস শিওর হতে পারে না, সে তো টয়াকে অপমান করে কথা বলেছে, কই সেটা নিয়ে তো কথা বলছে না।
শুধু এগুলো কেন বলছে? তুর্য তারার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, তুই কি পুরোটা দেখেছিস সেখানে কি কি হয়েছিল? সূর্যের কথায় তারা মুখ ঝামটা মেরে বলে ওঠে, হ্যাঁ তো আপনারা প্রেম করবেন আর আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিতে আপনাদের প্রেমের সিনেমা দেখবো, তাই না? আমার কি খেয়ে দেয়ে আর কাজ নেই নাকি? সূর্য তারার কথা শুনে হতাশার নিঃশ্বাস ফেলে। এই মেয়ে পুরোটা না দেখেই কেমন খ্যাস করছে। সে যে টয়কে আরো কত কি বলে অপমান করলো সেটা এই মেয়ে না দেখেই কেমন লাফাচ্ছে দেখো। সূর্য এবার তারার কাছে গিয়ে তার হাত ধরে নিজের কাছে নিয়ে আসতে নিলে তারা আগের মতো করেই বলে ওঠে, বললাম না ছোবেন না আমায়। পাত্তা দেয় না তাতে তুর্য তারাকে তার কাছে টানতে টানতে বলে ওঠে, তুই আমাকে বাধা দেয়ার কে শুনি? আমি আমার বউকে ছোব তাতে তোর কি? আমার বউকে পুরো স্পর্শ করার অধিকার আমার আছে। বলেই তুর্য তারার হাত ছেড়ে এবার দুহাতে পেট আঁকড়ে ধরে টানতে থাকে তার কাছে। তারাও হারবার পাত্রী নয়, সে রীতিমতো ছোটাছুটি করতে শুরু করে। সেও কিছুতেই যাবে না, তবে তার মতো একটা চুনোপুটির শরীর কি পারবে নাকি তুর্যের কাছে? তুর্য টেনে টুনে তারাকে তার কোলে নিয়ে আসে কোনো রকমে। তারা এবার না পেরে তুর্যের বুকে কিল ঘুষি মারতে মারতে বলে ওঠে, ছাড় কুত্তা, ছাড় আমাকে। বলেই কিল-ঘুষি মারতে থাকে। তুর্য বুঝতে পারে তার বাবুই তার উপর ভীষণ রকমের রাগ করেছে, তাই সে পুরোপুরি তারাকে তার কোলে বসিয়ে এক হাত দিয়ে তার কোমর আঁকড়ে ধরে ও অন্য হাতে তারাকে তার বুকের সাথে মিশিয়ে নেয়। তারা বেশ কিছু সময় ধরে ছটফট করতে থাকে। তুর্য তা দেখে একেবারে নিজের সাথে মিশিয়ে নেয়। তারা এবার রাগের বশে তুর্যের গলায় কামড় বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তুর্য চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। দাঁতে দাঁত চেপে তা সহ্য করে নেয়। মুখ দিয়ে একটা আওয়াজও সে বের করে না। তারা তুর্যের গলায় রক্ত বের করে তারপর তার শান্ত হয়। তারা ছাড়তেই তুর্য তারার পানে একবার তাকায়। তুর্য তাও ছাড়ে না। তারাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে রেখেছে। তারা আস্তে আস্তে তার হাত পা ছোড়া বন্ধ করে দেয়। তার হুট করে কি হলো কে জানে। তুর্যকে কাছে পেতেই সে তুর্যের গলায় মুখ রাখা অবস্থায় হুট করে ফুঁপিয়ে কেঁদে ওঠে। এতক্ষণে তুর্যকে কাছে পেয়ে হুট করেই যেন তার সব কান্না বেরিয়ে আসছে। তুর্যের প্রতি জমে থাকা রাগ যে তার অভিমানটা এখন কান্না হয়ে বেরিয়ে আসছে। সূর্য তারার কান্না দেখে তাকে আরো নিজের সাথে আষ্টে-পৃষ্ঠে মিশিয়ে নেয়। কাতর কণ্ঠে বলে ওঠে, বাবুই প্লিজ কাঁদিস না। আরে আমি তো তখন খেয়াল করিনি, তাই তখন ধাক্কা লেগে গেছে। আর আমি টয়কে অনেকগুলো কথাও শুনিয়েছি। তুই তো আর তা না দেখেই চলে গেছিস। তুর্যের কথায় তারার কান্নার তো পারো এক ধাপ বেড়ে যায়। সে এবার তুর্যের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এলোমেলো কণ্ঠে বলে ওঠে, ও ও ও আপনাকে ছুবে কেন? কেন ছুবে ওই পেতনি আপনাকে? আপনি শুধুই আমার, আর কারো না। আমি ছাড়া আপনাকে কেউ ছুঁতে পারবে না। বলেই শক্ত করে জড়িয়ে ধরে তুর্যকে। তুর্য তা দেখে হালকা হাসে। আজ তার খারাপ লাগছে না, বরং তারার চোখের পানি তাকে শান্তি দিচ্ছে। এই যে তার 14 বছরের কষ্টের ফল। কিভাবে সেই ছোট্টবেলার মতো করে অধিকার খাটিয়ে তাকে বলছে সে শুধু তার। ভাবতেই তার হৃদয়খানা শীতল আবেশে ছেয়ে যাচ্ছে। আজ তার বড্ড বেশি শান্তি লাগছে। তারা তার প্রতি অধিকার ফলাচ্ছে। সামান্য একটু স্পর্শ করায় কেঁদে কেটে কি হালটাই না করেছে তার। তুর্য তারার চুলের ভাঁজে শব্দ করে চুমু আঁকে। খোলা চুলগুলো যত্ন সহকারে সুন্দর করে কানের ফিটে গুজে দিতে দিতে আদুরে কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে তাই হবে। আমি শুধু তোর, কেউ আর আমাকে স্পর্শ করতে পারবে না। এবার শান্তি হয়েছে? আর কান্নাকাটি করিস না প্লিজ। কেঁদে কি করেছিস মুখটার বলতো? তুর্যের কথায় কোনো কিছু এলো গেল না তারার। সে কেঁদেই যাচ্ছে। তা দেখে এবার তুর্য জোর করে তাকে নিজের বুক থেকে তারার মাথা ওঠানোর চেষ্টা করে। তবে তারা কিছুতেই উঠবে না। সে সব শক্তি দিয়ে তুর্যের বুকের সাথে মিশে আসে। তুর্য অনেক কষ্টে টেনে টুনে তার মাথাখানা তোলে। তারা কাঁদছে, মুখে তার বেহাল অবস্থা, নাকের পানি চোখের পানি একাকার। তুর্য তা দেখে তার পকেট থেকে রুমালটা বের করে খুব যত্ন সহকারে চোখ মুখ মুছিয়ে দিতে শুরু করে। তারা এবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তা দেখে তুর্য তারার গালে হাত রেখে কোমল কণ্ঠে বলে ওঠে, আর কাঁদিস না বাবুই, তোকে কাঁদতে দেখলে আমার ভালো লাগে না একদম। আমি বললাম তো আমায় আর কেউ স্পর্শ করতে পারবে না। মেহরাজ খান তুর্যকে শুধুমাত্র তার বাবুই পাখি তাজরিন খান তারা ছাড়া আর কেউ স্পর্শ করতে পারবে না। আমি প্রমিস করছি তো, আর কাঁদিস না সোনা। বলে হাত দিয়ে তার চোখের পানি মুছিয়ে দিতে থাকে। তারা তুর্যের কথা শুনে কিছুটা থামে, তবে কিছু বলে না। নাক টানতে টানতে তুর্যের বুকের দিকে ঝুঁকে গিয়ে তার গলার দিকে শার্ট কিছুটা উঁচু করে নাকে চেপে ধরে। হ্যাত করে নাক ঝাড়া দিয়ে ওঠে। তা দেখে তুর্য এক পলক তারার দিকে তাকায়। এই মেয়েকে নিয়ে আর পারা গেল না। তারা নাক ঝেড়ে মাথা তুলে তাকায় তুর্যের পানে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছতে মুছতে ঠোঁট উল্টে বলে ওঠে, আপনি সত্যি বলছেন তো? তুর্য তারার চুলগুলো কানের পিঠে গুজে গুজতে বলে ওঠে, আমি সত্যি বলছি ম্যাডাম। তুর্যের কথা শুনে তারা এবার একটু ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, মনে থাকে যেন। আর একদিন যদি ওই টয় আপনাকে স্পর্শ করেছে, তো শুধু টয়কে নয় আপনাকেও জিন্দা কবর দিব। তারার কথা শুনে তুর্য হালকা হেসে বলে ওঠে, এত অধিকার দেখাচ্ছিস যে? তুর্যের কথায় তারা গিজগিজ করে বলে ওঠে,
অধিকার দেখাবো না, তিন কবুল বলে বিয়ে করেছি কি নিজের জামাইকে অন্য বেডির সাথে দেখতে? তারার কথা এবার তুর্য হালকা হাসে, কিভাবে পাকা গিন্নির মতো অধিকার খাটাচ্ছে তার উপর তার বউটা। তুর্য তারার পানে তাকিয়ে হালকা হেসে ধীর কণ্ঠে বলে ওঠে, শুধু কি বউ তার জন্যই নাকি অন্য কিছুর জন্য শুনি? তুর্যের কথায় তারা সোজাসাপটার উত্তর, অন্য কিছুটা আবার কি? হ্যাঁ। তারার কথায় তুর্য তারার চোখে চোখ রেখে শীতল কণ্ঠে বলে ওঠে, ভালোবাসিস আমায়? থমকে যায় তারা, মুহূর্তে শান্ত ঢেউ ছাড়া নদীর মতো শীতল হয়ে যায় সে। সূর্যের চোখের দিকে সে তাকিয়ে আছে, সূর্য তার উত্তরের আশায় তারার পানে তাকিয়ে আছে অধীর আগ্রহ নিয়ে। তারা একদৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেমিক পুরুষটির দিকে। সূর্যের চোখে চোখ রেখে সে মনে মনে বলে ওঠে, হ্যাঁ ভালোবাসি আপনাকে সূর্য ভাই, আমি আপনাকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। তার জন্যই তো কেউ আপনার সাথে হেসে কথা বললে বা স্পর্শ করলে আমি নিতে পারি না। মনে হয় এই বুঝি শ্বাসরোধ করে আমি মরে যাব। এ কেমন বাঁধন, এ বাঁধলেন আমায় তুর্য ভাই, যে আপনার আশেপাশে আমি ছাড়া অন্য কোনো নারী সহ্য করার ক্ষমতা আমি রাখতে পারি না। এ কেমন বিষ আপনি আমায় পান করলেন তুর্য ভাই, কেমন বিষ পান করালেন আমায়? তবে মনে এক কথা বলে উঠলেও নিজেকে স্বাভাবিক করে সে মুখে বলে আরেক কথা, আমি কেন আপনাকে ভালোবাসতে যাব শুনি? তারার কথায় তুর্য হালকা হাসে, সে ভালো করেই জানে তারা তাকে ভালোবাসে, যেটা সে তারার চোখে দেখতে পেয়েছে। তবে তারা কেন সেটা আড়াল করতে চাইছে সেটা সে জানে না, তাই সে তারাকে খোঁচা মেরে বলে ওঠে, তাহলে আমায় কেউ স্পর্শ করলে তোর এত জলে কেন শুনি? তুর্যের কথায় তারা থেমে থেমে বলে ওঠে, ও ও তো মানবতার খাতিরে জলে। তারার কথা শুনে তুর্যও তার মুখের উপর বলে ওঠে, তাহলে আমাকেও সকলে মানবতার খাতিরে স্পর্শ করে? তুর্যের কথায় রেগে যায় তারা, রাগে নাক মুখ দিয়ে ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছে সে। তুর্য তার পানে তাকিয়ে হাসতে, তা দেখে তারা রাগে ফুঁসতে ফুঁসতে উঠে চলে যেতে নিলেই তড়িঘড়ি করে তুর্য তারার কোমর আঁকড়ে ধরে বলে ওঠে, কোথায় যাচ্ছিস? তুর্যের কথায় তারা ছটফট করতে করতে বলে ওঠে, জাহান্নামে যাচ্ছি আমি, ছাড় আমায়, থাকবো না আমি তোর কাছে, ছাড়। বলেই ছোটাছুটি করতে থাকে, তা দেখে তুর্য বুঝতে পারে একটু বেশি বেশি হয়ে গেছে, তাই সে তড়িঘড়ি করে বলে ওঠে, আরে আরে জান, রাগ করছিস কেন? আমি তো মজা করে বললাম, আমি কি সত্যি বলেছি নাকি? বলেই তারাকে তার সাথে মিশিয়ে নেয়, তারা ছটপট বন্ধ করে দেয়, কিছুটা শান্ত হয়। তুর্য তারাকে শান্ত হতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, এই মেয়েকে আর খেপানো যাবে না, না হলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। এমনিতেই তাকে কিলঘুষি দিয়ে রাখেনি, পুঁটি মাছের মতো শরীর হলেও গায়ে শক্তি আছে এই মেয়ের বেশ। এসব চিন্তা করতে করতে তুর্য তারার পানে তাকায়, তারা তার ঘাড়ের মাথা হেলিয়ে দিয়ে চুপচাপ বসে আছে, তা দেখে তুর্য তারার কপালে ঠিক ঠোঁট এগিয়ে নিয়ে উষ্ণ ঠোঁটের স্পর্শে শব্দ করে চুমু খায়। ব্যাস, একেবারে শান্ত তারা, এর চেয়ে বড় ডোজ হয়তো আর কিছুই ছিল না তাকে শান্ত করতে। তারা আর একটু নড়ে চড়ে বসতে নিলেই তুর্য তার ঠোঁট কামড়ে ধরে শক্ত করে। তারা এসে তুর্যের বুকে মাথা রাখে, তা দেখে তুর্য ঠোঁট কামড়ে জোরে এক নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলে ওঠে, এভাবে নড়িস না বাবুই, আমার কষ্ট হয়, নিজেকে সামলাতে পারি না। তুর্যের কথায় তারা মাথা তুলে ভ্রুকুচকে তাকিয়ে আরেকটু নড়ে বসে। এবার তুর্যের বেহাল অবস্থা, তারা তার পানে তাকিয়ে ভ্রুকুচকে বলে ওঠে, মানে? তারার কথায় তুর্য তারার পানে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে ওঠে, এভাবে নড়ছিস কেন? ঠিকমতো বসে থাক না, এদিকে তোর নড়ানড়ির চক্করে আমার অবস্থা করুণ হয়ে যাচ্ছে। এরপর আমি কিছু করে ফেললে আবার আমায় দোষ দিতে পারবি না। তারা হুট করে তুর্যের কথা বুঝে উঠতে পারে না, কপালে 3 ভাঁজ পড়ে তার। সে তো কেবলমাত্র ভালো করে বসেছে, তাহলে এতে কী এমন হলো ভেবে পায় না সে। হুট করে তারা তার বসার দিকটায় তাকায়, কিছু সময় তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করে কি হয়েছে আসলে, কিন্তু বেশি সময় লাগে না তার বুঝতে। সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায় সে তুর্যের পানে। তুর্য কেমন জানি রিয়াকশন দিচ্ছে, তা দেখে তারার আর বুঝতে বাকি রয় না। সে তুর্যের পানে তাকিয়ে শুকনো ঢোক গিলে সঙ্গে সঙ্গে সরে যেতে নিলেই তুর্য তার হাত আটকে ভ্রুকুচকে বলে ওঠে, কোথায় যাচ্ছিস? তুর্যের কথায় তারা ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, বিছানায় বসতে। তারার কথা শুনে তুর্য আগের নাই বলে ওঠে, কেন আমার কোলে বসে থাকছিস, ভালো লাগছে না যে বিছানায় গিয়ে বসতে হবে তোকে? তুর্যের কথায় তারা একবার তুর্যকে পা থেকে মাথা অবধি খেয়াল করে ঢোক গিলে বলে ওঠে, না না, আপনাকে আমার একদম সুবিধার মনে হচ্ছে না। তারার কথা বুঝতে পেরে বাঁকা হাসে তুর্য, তারাকে একটানে নিজের কাছে নিয়ে এসে তারার কোমর পেঁচিয়ে ধরে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, ভয় পাস না, কিছু করব না আমি। তুই কাছে না ডাকা অবধি আমি তোর কাছে যাব না। যেদিন নিজ ইচ্ছেতে এই মেহেরাজ খান তুর্যের কাছে নিজেকে সঁপে দিবি, সেদিনই মেহেরাজ খান তুর্য তোর শরীরের ওপর অধিকার ফলাবে। তার আগে সে তোর কাছে আসবে না, তাই ভয় পাওয়ার কারণ নেই।
তুর্যের কথায় তারা তুর্যের পানে তাকায়। মানুষটাকে যত দেখে ততই সে অবাক হয়। আর যদি তার জায়গায় অন্য কেউ হলে হয়তো এতদিনে তাকে ছাড়তো না, অথচ এই মানুষটা তাকে ছাড় দিয়েছে। বিয়ের এতদিন পার হয়ে যাবার পরও কখনো তাকে জোর জবরদস্তি করেনি, আর না এখন করছে। তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্যের পানে। তুর্য তা দেখে ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে, কি দেখছিস? তুর্যের কথায় তারা অন্যমনস্ক হয়ে বলে ওঠে, আপনাকে। তারার কথা শুনে তুর্য ঠোঁট কামড়ে হাসে। তারার দুগাল টেনে আদুরে কণ্ঠে বলে ওঠে, আর দেখতে হবে না আমায় ম্যাডাম, খাবেন চলুন। কাল থেকে তো না খেয়ে বসে আছেন আপনি, এখন অবধি পেটে কিচ্ছুটি পড়েনি, খেতে হবে নাকি? তার তুর্যের কথায় তারা তুর্যের থেকে চোখ সরিয়ে মুখ ফুলিয়ে বলে ওঠে, থাক, আমায় নিয়ে আর চিন্তা করতে হবে না আপনাকে। কই, কাল থেকে তো একবারও এসে জিজ্ঞেস করলেন না। তারার কথায় তুর্য হালকা হেসে তারাকে ঘুরিয়ে বসায় তার বুকের সাথে। তারার পিঠ মিশে আছে। তুর্য তারার কোমর পেছন থেকে দুহাতে জড়িয়ে ধরে। তারা আগের মতো মুখ ফুলিয়ে বসে আছে। তুর্য তারার কাঁধে থুতনি রেখে বলে ওঠে, তাহলে এই কারণে আমার মহারানী কাল থেকে না খাওয়া? তা মহারানী, এরকম করলে কি চলবে? আপনার আপনার হাজব্যান্ডের কত কাজ আছে। পুরো বিয়ের দায়িত্ব আপনার হাজব্যান্ডের কাঁধে, সেটা জানেন তো? আর যাই হোক, রোমিওর বিয়েতে তো কোনো কমতি রাখা যাবে না, বলেন? এত বছর পর ফাইনালি রোমিও বিয়ে করছে, সে তার ভালোবাসার মানুষটাকে পেয়েছে, সেই হিসেবে তো আমাদেরও এখানে অনেক দায়িত্ব আছে, তাই না? বিয়েটা ঠিকঠাক মতো শেষ করার। আমরা সারাদিন কাজ থাকে, কাল থেকে অনেক দৌড়ঝাঁপ করা হয়েছে, এমনকি আমি নিজেও খাইনি। বাসায় এসেছি একবার 12টার দিকে, তারপর আবার আমি আর তাজ বের হয়েছি বিয়ের সব কিছু অ্যারেঞ্জ করতে। আপনার কাছে আসার সময়টা কোথায় পাবো বলুন? আর এর মাঝে যদি আপনি না খেয়ে শরীর খারাপ করে বসে থাকেন, তাহলে আমি কোনটা সামলাবো, রোমিওর বিয়ে নাকি আমার এই ছোট্ট বউটাকে? শুনি। তুর্যের কথায় চুপ করে বসে আছে তারা, কোনো কথা বলছে না। এটা তো ঠিক, রোমিওর বিয়ে নিয়ে তুর্য যে অনেক দৌড়ঝাঁপ করছে সেটা তো নিজের চোখে দেখেছে। তার উপর তুর্য ভাই নিজেও না খেয়ে আছে, আর এদিকে সে অবুঝের মতো অভিমান করে বসে আছে। ভাবতেই তার রাগ হচ্ছে, তার সব কিছুতে একটু বেশি ছেলে মানুষই। তুর্য তারাকে চুপ থাকতে দেখে বলে ওঠে, কি এত ভাবছেন শুনি? তুর্যের কথা শুনে তারা তার ভাবনা থেকে বেরিয়ে এসে তুর্যের পানে তাকিয়ে বলে ওঠে, কিছু না, চলুন খেতে চলুন, আমার খিদে পেয়েছে। তারার কথা শুনে তুর্য তারার গালে ছোট্ট একটা শব্দ করে চুমু খেয়ে বলে ওঠে, যা ফ্রেশ হয়ে আয়, তারপর একসাথে যাচ্ছি। তুর্যের কথা শুনে তারা হালকা লজ্জারাঙা হাসি দিয়ে মাথা নাড়িয়ে সাই জানিয়ে তুর্যের কোল থেকে উঠে হাঁটা দেয় ওয়াশরুমের দিকে। তারা যেতেই তুর্য সোফায় গা এলিয়ে দেয়, বড্ড ক্লান্ত লাগছে তার, কদিন ধরে ভালো করে ঘুম হয় না। এখন আবার তারাকে খাইয়ে আবার যাওয়া লাগবে প্যান্ডেলের দিকে। ভাবতেই তুর্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ড্রয়িং রুমে ছোটরা বসে আছে, তাদের থেকে কিছুটা দূরে বসে আছে পিয়ন্তি বেগম, শাহনাজ বেগম, আজমিরা বেগম, শারমিন বেগম ও ডালিয়া বেগম। ছোটদের এখন কার একমাত্র আলোচনা বিয়ে নিয়ে। সকলে এটা ওটা নিয়ে কথা বলছে। তাদের সামনে রাখা হয়েছে বিভিন্ন রকমের ভাজা পোড়ার আইটেম, সেগুলো খাচ্ছে আর কথাবার্তা বলছে। জয় খেতে খেতে চিকেন ফ্রাইয়ের দিকে তাকায়। সব খেলেও এটা এখনও তার খাওয়া হয়নি, আর এখন সে এটা এক পিসই আছে। জয় ভাবে এখন সেটা সেই খাবে। সে হাত বাড়িয়ে সেটা নিতে নিলে তার আগে তার সামনে থেকে শ্রাবন্তী সেটা নিয়ে নেয়। তা দেখে জয় ভ্রুকুচকে তার পানে তাকায়। এই মেয়ে যেন শুধু তাকেই পায়, সব কিছুতে তার বাধা এই মেয়ে। শ্রাবন্তী যেই চিকেন ফ্রাইটাতে কামড় বসাবে অমনি জয়ের আগে কটমট করে বলে ওঠে, এটা কি হলো? জয়ের কথায় সকলে তার পানে তাকায়। শ্রাবন্তী থেমে গিয়ে জয়ের পানে তাকিয়ে ভ্রুকুচকে বলে ওঠে, আমায় বলছেন? শ্রাবন্তীর কথা শুনে জয় তার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তাহলে কি আপনার ভূতকে বলছে নাকি? আপনি আমার চিকেনে হাত দিয়েছেন কেন? ওটা আমি আগে নিতে চেয়েছি। সকলে হা হয়ে জয় আর শ্রাবন্তীর দিকে তাকিয়ে আছে। শ্রাবন্তী জয়ের কথা শুনে কাটকাট কণ্ঠে উত্তর দেয়, তো কি হয়েছে, নিয়েছি তো আমি আগে, নাকি? আপনি নিতে পারেননি সেটা আপনার ব্যর্থতা, আমার নয়। শ্রাবন্তীর কথা শুনে জয় আগের ন্যায় বলে ওঠে, দেখুন, একদম তর্ক করতে আসবেন না, ওটা আমার, আমার চিকেন আমায় দিন। জয়ের কথা শুনে তিথি একবার চিকেন ফ্রাইটার দিকে ভালো করে তাকায়, কিছু যেন একটা খুঁজছে সে। তা দেখে জয় ভ্রুকুচকে তাকায়, কিছু খুঁজে না পেয়ে বলে ওঠে, কই, এটাতে তো আপনার, সেটা তো কোথাও লেখা পেলাম না। তিথির কথা শুনে রেগে যায় জয়, কটমট করে বলে ওঠে, ইয়ার কি হচ্ছে আমার সাথে? জয়ের কথা শুনে শ্রাবন্তী তাচ্ছিলের হাসি হেসে বলে ওঠে, যা বাবা, আমি ইয়ার্কি কোথায় করলাম, আপনি তো বললেন এটা আপনার চিকেন, তাই তো আমি দেখলাম চিকেনের গায়ে নাম লেখা আছে কিনা। শ্রাবন্তীর কথা শুনে হেসে ওঠে আকাশ লাবণ্য। নেহা, তাহসান, আহিল তো অবাক হয়ে তাকিয়ে আছে, জয়কে প্রথমবার কারোর সাথে এভাবে ঝগড়া করতে দেখছে, তাও আবার সামান্য একটা চিকেন নিয়ে, যেটা তাদের মোটেও হজম হচ্ছে না। তারা হা করে তাকিয়ে আছে, একবার শ্রাবন্তীর দিকে তো একবার জয়ের দিকে। কেউ কারো থেকে কম নয়, দুজনেই যে যার মতো ঝগড়া করে যাচ্ছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। সকলে হা করে তাকিয়ে আছে তাদের দিকে। তিথি আর না পেরে এবার বিরক্ত হয়ে শ্রাবন্তীকে ধমক দিয়ে বলে ওঠে, এই তুই থামবি? কি সামান্য একটা চিকেন ফ্রাইয়ের জন্য এভাবে ঝগড়া করছিস?
তিথির ধমকে থেমে যায় শ্রাবন্তী, জয়ের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে। পাশ থেকে তিথির মতো করে নেহাও জয়কে ধমক দিয়ে বলে ওঠে, আর জয়, তুই এত ঝগড়ুটে কিভাবে হলি? শ্রাবন্তী না হয় ছোট, কিন্তু তুই সামান্য চিকেন নিয়ে ছোট মেয়েটার সাথে ঝগড়া করছিস? নেহার কথা শুনে জয় শ্রাবন্তীর দিকে তাকিয়ে রাগে গিজগিজ করে বলে ওঠে, ওর জায়গায় অন্য কেউ হলে ছেড়ে দিতাম, কিন্তু ওকে আমি ছাড়বো না। ও আমার চিকেন কেন নিয়ে এসে? আমার ওটা চাই মানে চাই। জয়ের কথা এবার শ্রাবন্তীর রাগ দেখে কি অনেক সহ্য করেছে, আর পারছে না। সামান্য একটা চিকেনই তো নিয়ে এসে, তাই বলে এত কথা? শ্রাবন্তী এবার জয়ের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, চিকেন খাবেন তাই না? খাওয়াচ্ছি আপনাকে চিকেন আমি। বলেই শ্রাবন্তী পুরো চিকেন তার পুরো মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে সকলে তার দিকে অবাক চোখে তাকায়। শ্রাবন্তী পুরো চিকেনটাকে জিভ দিয়ে চেটে লাস্টে বসা থেকে উঠে জয়ের মুখে ঠেসে ঢুকিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, নিন খান, জন্মের চিকেন খান আপনি। বলে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। সকলে তার শ্রাবন্তী যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে আসে। শ্রাবন্তী যে এমনটা করবে তাকেও ভাবতেই পারেনি। জয় তড়িঘড়ি করে সেটা মুখ থেকে বের করে চোখের সামনে ধরতেই বমি করার মতো ওয়াক করে ওঠে। সকলে তা দেখে নাক সিটকায়। জয় সেটাকে সেখানেই রেখে রাগে কটমট করতে করতে দৌড়ে সেখান থেকে কুলি করার জন্য চলে যায়। সকলে এদের কাণ্ডে অবাক, কেউ মূলত বুঝতেই পারলো না এদের সামান্য চিকেন নিয়ে ঝগড়ার কাহিনীটা। তাই সকলে বেশ অবাক হয়ে আছে, বিশেষ করে নেহারা। তারা তো মানতেই পারছে না জয় এভাবে সামান্য চিকেন নিয়ে ঝগড়া করেছে। নেহা, তাহসান, আহিল একে অপরের দিকে চোখ দিয়ে ইশারা করে বলে কাহিনী কি, তবে উত্তর সমেত তিনজনই ঠোঁট উল্টে বলে জানে না তারা।